আজ শুক্রবার, অনেকদিন পর রান্না বাড়া নাই বাড়িতে। নিমন্ত্রণ আছে ভাগ্নির বাসায়, যাচ্ছি ভাগ্নির বাসায়। বেলা তখন 12টা বাজে। ভাগ্নি ফোন দিয়ে বললাম আমি তাড়াতাড়ি আসো। আমি ওর বাসার সামনেই ছিলাম, এর মধ্যেও ফোন দিল। যাবো ওই 5তলায়। সবচাইতে কষ্টের কাজ এই সিঁড়ি বেয়ে 5তলায় যাওয়া। আমি তো ভাবতেছিলাম উপরে উঠিয়ে দেখবো আমার বড় যা রান্না শুরু করছে, আর আমাকে দেখেই বলবে এত দেরি করে আসছো তুমি। আসলাম উপরে, আইসে দেখি বেচারা তখনও আসে নাই, আর রান্না বাড়া তখনও শুরু করা হয় নাই। তাড়াতাড়ি এসে সব কাজ শুরু করে দিলাম। আমি তো এদিকে মাছ ধুচ্ছিলাম, এর মধ্যে দেখি আমার বড় যা চলে আসছে। বড় যার আমি দুইজনে মিলে রান্না বাড়া করবো। ভাগ্নি তো ছোট মানুষ, মামিরা থাকতে সে কেন। তো আমার বড় যা হচ্ছে রান্না করবে, আমি সব গুছিয়ে দেব। বেচারা খুব বিপদের মধ্যে আছে, নাতনি আছে এখানে। তো নাতনি হচ্ছে অসুস্থ, তার আবার জ্বর। নাতনিকে দেখাশোনা করতে যায় সে একটু সময় পায় না। রান্না বসাইছে দিদি, কিন্তু ওইদিকে নাতনি খুব কান্নাকাটি করতেছিল। এই যে দুই নাতনি এক জায়গা হয়েছে, একজন হয়েছে ভাগ্নির মেয়ে আর একজন হচ্ছে ভাসুরজির মেয়ে। তারা দুইজনে শুধু বায়না করে, আর একটু একটু কিছু হইলেই দুইজনে কান্নাকাটি করে। আমার বড় যার নাজেহাল অবস্থা তাদেরকে নিয়ে। দিদি রান্না বসাইছিল, পরে নাতনি খুব কান্নাকাটি করে, বলো যে তাহলে তুমি রান্নাটা করো, আমি ওদেরকে সামলাই। সবচাইতে বড় কাজটা আমারে দিয়ে সে রান্নাঘর থেকে চলে গেল। আমি পড়ে গেলাম মহা বিপদে, কারণ আমি ভালো রান্না বাড়া করতে পারি না। এদিকে ভাগ্নি হাঁসের মাংসটা ধুয়ে দিল। যতই আমরা মামিরা রান্না করে দিই না কেন, তার নিজের ঘর, তার অনেক কাজ ছিল ওই দিন। আর এদিকে আমার বড় যা তখনও নাতনিদেরকে নিয়ে ব্যস্ত। আমি তো ভয়ে ভয়ে রান্না করতেছি। আমার বড় ভাসুর খাবে, ভাগ্নি জামাই খাবে। ভাগ্নি জামাইয়ের প্রিয় হাঁসের মাংস, কেমন না কেমন রান্না করব, অনেক মনের মধ্যে ভয় নিয়ে রান্না বাড়া শেষ করলাম। এইবার আমার ছুটি, আমার কর্তামশাই, বড় ভাসুর সবাই চলে আসছে। এইবার খেতে দেবে আমার বড় যা। দিদি সবাইকে দায়িত্ব সহকারে খেতে দিয়ে দিল। সে নিজেই বলছে এবার তুমি বসো, আমি হচ্ছে সবাইকে খেতে দিই। আমার বড় যা অনেক হাসি খুশি একটা মানুষ। আমরা দুই যা একসঙ্গে কোথাও গেলে অনেক আনন্দ করি। সবাইকে খেতে দিয়ে এখন সে নিজে খেতে বসছে। খাওয়ার পর কিন্তু দিদি বলছে অনেক বছর পরে তৃপ্তি করে খাইলাম, রান্নাটা অনেক ভালো হয়েছে। আর এই যে ভাগ্না খাইতে বসছে, আমি জিজ্ঞাসা করলাম বাবা বলো তো রান্নাটা কেমন হয়েছে। ভাগ্না বললো মামি সেই স্বাদ হয়েছে। আমি অনেক খুশি। এখন আমার খাওয়া দাওয়া শুরু। হাঁসের মাংস আমার অতটাও প্রিয় না, আগে একদমই খাইতাম না, তবে ইদানিং খাই, বেশ ভালোই লাগে। শেষ পাতে একটু দই মিষ্টি না হইলে কিন্তু হয় না। খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল। এবার খাবো মিষ্টি। অনেক ভাবি একটু ডায়েট করব, মিষ্টি খাবো না, কিন্তু মিষ্টি যখন সামনে আসে তখন কিসের ডায়েট কিচ্ছু মনে থাকে না, আগে খেয়ে নিই। তো তাড়াতাড়ি করে বাসার থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় আসলাম। বাসায় এসে সন্ধ্যা পূজা দিয়ে আসলাম প্রভুর কাছে আঙ্গিনায়। শুক্রবার দিন আঙ্গিনায় না আসলে কিন্তু ভালো লাগে না। আর ওই দিন ছিল রামনবমী। তো রামনবমী উপলক্ষে আঙ্গিনায় হচ্ছে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান ছিল। আমি একদম শেষ মুহূর্তে আসলাম, ওই বাসায় ছিলাম, বাসায় আসলাম, বাসায় এসে সন্ধ্যা পূজা দিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ততক্ষণে সবার প্রদীপ জ্বালানো শেষ। আমি এসে শেষে একটা প্রদীপ ধরাইলাম, আর তারপরে ছবি তুললাম। ওই যে আমার বড় ছেলে, আমি আসার পর আমাকে দেখে বলতেছে এত দেরি করে আসছো কেন মা, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। আমরা দুই যা একদম শেষ মুহূর্তে আসছি। আসার পরে তাও আমি একটা প্রদীপ জ্বালাইতে পারছি। আমার বড় যা মনে হয় প্রদীপ জ্বালাই নাই। এই যে আমার মেজো বোনের বর, আমার সেজো বোন, মেজো বোন, ওরাও আসছিল আঙ্গিনায়। আসলে শুক্রবার দিন বিকালবেলা সবাই আঙ্গিনায় যায়, সবার সঙ্গে সবার দেখা হয়, একদম একটা মিলন মেলায় পরিণত হয় আঙ্গিনাটা। খুব ভালো সময় কাটে। তারপর আমরা আসলাম চটপটি খেতে। জাহাঙ্গীর ভাইয়ের চটপটি খাবো না আঙ্গিনায় গেলে, তাই হয়। চটপটি খেলাম, তারপরে সবার জন্য আইসক্রিম কিনলাম আমি। আমরা সবাই মিলে যখন গল্প করতেছিলাম আঙ্গিনার ভেতরে বসে, তখন আমার একজন ফলোয়ার এদের সামনে এসে আমাকে বলে দিদি আপনার ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে। তখন এদের আবদার তোমার ব্লগ দেখে তোমার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, আমাদেরকে এখন আইসক্রিম খাওয়াইতে হবে। তারপর এদেরকে আইসক্রিম খাওয়াইলাম, আর এরপর আমরা বাসায় চলে আসলাম।